হোলি আর্টিজানে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন চলছে। বড় ধরনের নাশকতার সক্ষমতা এখন জঙ্গিদের নেই, দাবি পুলিশের। রাজনৈতিক মদদ বন্ধের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। জঙ্গি আস্তানা সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বাড়িতে চলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। অস্ত্র, বোমা ও সুইসাইডাল ভেস্ট সহ 3 নারী আটক। ছুটি শেষ হওয়ায় বাস, ট্রেন, লঞ্চে জনস্রোত। কর্মব্যস্ত রাজধানীতে ফিরছেন নগরবাসী, নির্বিঘ্নে ফিরতে পেরে স্বস্তি। সপ্তাহ ব্যবধানে বস্তাপ্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের চালের দাম। ডাল, ছোলা সহ সব নিত্যপণ্যের দরই নিম্নমুখী। এবং নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য নিয়ে জটিলতা। সমস্যার সমাধানের দাবি পরিচালকের। দ্রুতই শুরু হবে পাইলিংয়ের কাজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার 1 বছরে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ বিদেশি দূতাবাসের কর্মকর্তারা। এ সময় জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির প্রতিনিধি দলও। গুলশানের ৭৯ নম্বর সড়ক। 1 বছর আগে এই সড়কে হোলি আর্টিজান বেকারিতে ঘটেছিল দেশের সবচেয়ে নৃশংস ও ভয়াবহ জঙ্গি হামলা। দিনটি স্মরণে সকাল থেকে স্থানটিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কে প্রবেশ ছিল কড়াকড়ি, 3টি পথেই দেওয়া হয় ব্যারিকেড। এই সময় বিদেশিদের নিরাপত্তার কথা বিবেচনায় পুলিশ ও সীমিত কয়েকটি গাড়ি ছাড়া কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন পক্ষ থেকে আমরা পুরোপুরি চেকপোস্ট আমাদের আছে, সিসি ক্যামেরাগুলো আছে গুলশান ডিভিশনের। ভিজিবল যে নিরাপত্তা ব্যবস্থা আপনারা নিজেরাও দেখছেন। আমরা যে ব্যবস্থাটা নিচ্ছি ওনারা খুব খুশি এবং সন্তুষ্ট। ভয়াবহ সে দিনটিতে দেশি বিদেশি নাগরিকদের মধ্যে প্রাণ হারাতে হয় জাপানের 7 নাগরিককে। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান জাপানের রাষ্ট্রদূত। সঙ্গে ছিলেন জাইকার প্রতিনিধি দলও। ওই দিনটিতে ইতালির 9 নাগরিক নিহত হন। শ্রদ্ধা জানিয়ে ইতালির রাষ্ট্রদূত কিছুক্ষণ নীরবতা পালন করেন। ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রতিনিধি দল। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফল, তবে নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই অশুভ শক্তিকে মোকাবিলা করতে শুধুমাত্র ফোর্সের উপর নির্ভর করলে চলবে না, জনগণের সমুদয় শক্তি দিয়ে ঐক্যবদ্ধ করতে হবে। এর পরপরই স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির প্রতিনিধি দল। সামগ্রিক এবং সমন্বিত পদক্ষেপের মধ্যে দিয়ে এই যে দেশের মধ্যে বিভিন্নভাবে উগ্রবাদের যে নেটওয়ার্ক চেপে বসেছে সেটিকে উৎখাত করা, কিন্তু আমরা ক্ষমতাসীনদের দিক থেকে এই ধরনের আমরা কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জঙ্গি দমনের ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট সাফল্য দেখালো। আমরা মনে করি জঙ্গি নির্মূলের ক্ষেত্রে বহু কিছু করণীয় রয়েছে, কারণ মনে রাখতে হবে এই জঙ্গিরা সাধারণ অপরাধী নয়, সাধারণ সন্ত্রাসী নয়। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রতিভাত হতে না পারে, তার জন্য সমস্ত পদক্ষেপগুলো আমরা নিয়েছি। 2016 সালে সেই হামলায় 18 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে হামলাকারী 5 জঙ্গি সবাই মারা পড়লেও 2 পুলিশ কর্মকর্তা সহ প্রাণ দিতে হয় দেশি বিদেশি 23 নাগরিককে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ওমর ফারুক। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনার সকাল থেকে হোলি আর্টিজান বেকারিতে নিহতদের স্মরণ করা হচ্ছে এবং সেই স্মরণের কার্যক্রম এখনো চলছে, শ্রদ্ধা নিবেদন চলছে। সকাল থেকে বেলা 11টা পর্যন্ত আমরা যেটি দেখেছি যে বিভিন্ন সংঘবদ্ধ গোষ্ঠী বা বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে 11টা পর্যন্ত এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তবে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি 11টার পর থেকে বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন পরিবার তারা নিজেদের উদ্যোগে এখানে এসেছেন
এবং তারা এখানে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন, ফুল নিবেদন করছেন। সকাল থেকে যারা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের লোকেরা এসেছেন তাদের সাথে আমরা যেমনিভাবে কথা বলেছি তেমনিভাবে এখানে যারা একদমই ব্যক্তিগত উদ্যোগে এখানে এসেছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা এক ভাষায় যেটি বলেছেন সেটি হচ্ছে যে আজকে হোলি আর্টিজানে যেই ঘটনাকে স্মরণ করা হচ্ছে সেই ঘটনার দেশ কিন্তু বাংলাদেশ নয়। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং এই দেশে কখনোই এরকম জঙ্গিবাদের মতো এরকম বড় ঘটনা ঘটতে পারে সেটি কল্পনা করা হয়নি এবং তারা এটি মনে করছেন যে দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবেই এটি করা হয়েছে। আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দল এসেছিল, তাদের নেতাদের সাথে কথা বলেছি। আপনারা এর মধ্যে জেনেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসেছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি এই গত 1 জুলাইয়ের পর থেকে সারা দেশে যে জঙ্গি বিরোধী তৎপরতা অভিযান পরিচালিত হয়েছে তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তেমনি সাধুবাদ জানিয়েছেন। তার পাশাপাশি তিনি যেটি বলছেন যে এই জঙ্গিবাদকে পুরোপুরি যদি নির্মূল করতে হয় তাহলে সবাইকেই ঐক্যবদ্ধ হতে হবে। একই সুরে বিএনপির রুহুল কবির রিজভী কথা বললেও তিনি সেখানে কিছু রহস্যের কথা তিনি বলেছেন এবং তিনি বলছেন যে সেই রহস্য উদ্ঘাটন করার জন্য তিনি তদন্তেরও দাবি করেছেন। তবে তিনি পাশাপাশি এটিও বলেছেন যে জঙ্গিবাদ নির্মূল করার জন্য জাতীয় যে ঐক্য সেই ঐক্যের বিকল্প নেই। এখানে বিভিন্ন যারা স্বজন আছেন সরাসরি স্বজনদের একেবারেই পারিবারিকভাবে তাদের কাউকে আমরা এখানে আসলে এখন পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য আসতে দেখিনি। তবে যারা নিহত হয়েছেন তাদের অনেক পারিবারিক বন্ধু কিংবা যারা নিহত হয়েছেন তাদের বন্ধুদেরকে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করতে দেখতে পেয়েছি। তারা যেটি বলেছেন, তারা বলছেন যে তারা সন্তোষ প্রকাশ করেছেন যে গত 1 বছরে এই জঙ্গিবাদ বিরোধী যে তৎপরতা হয়েছে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা মনে করেন যে তরুণ প্রজন্ম যেন বিপথগামী না হয়, সেই জন্য তরুণ প্রজন্মের মন এবং তাদের মন মানসিকতা পরিবর্তন করার জন্য আরো কিছু তৎপরতা, আদর্শিক তৎপরতা দরকার বলে তারা মনে করেন। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। তারই সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার ওমর ফারুক। হোলি আর্টিজান হামলার পর জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সফল হয়েছে দাবি করে পুলিশ বলছে বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা এখন জঙ্গিদের নেই। তবে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূলের জন্য সামাজিক সচেতনতার প্রত্যাশা করছেন তারা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পেছনের রাজনৈতিক মদদ বন্ধ করতে না পারলে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়। হোলি আর্টিজান হামলার 1 বছরকে কেন্দ্র করে খান মোহাম্মদ জমিলের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। 1999 সালে কবি শামসুর রহমানকে হত্যা চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গি হামলার শুরু। এরপর একে একে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা, রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে হামলা, দেশের 63 জেলায় একযোগে বোমা হামলা সহ ছোট বড় নানা হামলার মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেছে জঙ্গি সংগঠনগুলো। কিন্তু নৃশংসতা ও ব্যাপকতা বিবেচনায় সবচেয়ে বড় হামলা হিসেবে ধরা হয় গুলশান হোলি আর্টিজান হামলাকে। আমেরিকার যেমন টুইন টাওয়ার হামলাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমাদের দেশে হোলি আর্টিজান হামলাটাকেও একইভাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি। হোলি আর্টিজান আক্রমণের পর দেশে জঙ্গি তৎপরতা ও জঙ্গিবাদ মোকাবেলায় এসেছে নতুন মোড়। যদিও সরকার অস্বীকার করছে, তারপরেও গুলশান ঘটনার পর থেকেই দেশীয় জঙ্গি সংগঠনগুলোর আইএস কিংবা আল কায়েদার সম্পৃক্ততার কথা আলোচনায় এসেছে জোরালোভাবে। গুলশান হামলার পর গেল 1 বছরে 19টি জঙ্গি বিরোধী অভিযানে মারা গেছে 70 জঙ্গি, গ্রেফতারও হয়েছে অনেকেই। অভিযানের সময় জঙ্গিদের ছোড়া বোমায় মারা গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর 3 সদস্য ও 1 ফায়ার সার্ভিস কর্মী। আহত হয়েছেন অনেকেই। এই প্রেক্ষাপটে প্রশ্ন ছিল জঙ্গি দমনে কতটা সক্ষম আইনশৃঙ্খলা বাহিনী। হোলি আর্টিজানের এই মর্মান্তিক দুর্ঘটনার পরে আমাদের নিরাপত্তা ব্যবস্থাতে পরিবর্তন এনেছি। ইন্টেলিজেন্স বেস আমরা যে অভিযানগুলো করেছি, প্রিভেন্টিভ ব্যবস্থা গ্রহণ এবং অপরাধের ডিটেকশনে যে পরিবর্তন এসছে, এটা আমি মনে করি বাংলাদেশ ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। আমি মনে করি যে এই জঙ্গি সন্ত্রাসীদের সক্ষমতা অত্যন্ত ক্ষয়িষ্ণু হয়েছে, অত্যন্ত নিয়ন্ত্রিত হয়েছে। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান সকলকেই এই জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন জঙ্গি বিরোধী অভিযান চলমান রাখতে হবে, সেই সঙ্গে বন্ধ করতে হবে জঙ্গিদের পেছনের রাজনৈতিক মদদ। জঙ্গিবাদের নিজস্ব একটা আদর্শ আছে এবং সেই আদর্শের পিছনে রাজনৈতিক শক্তি কাজ করছে। সেই রাজনীতিকে আপনি বাতিল না করতে পারছেন ততদিন পর্যন্ত এই জঙ্গি তৎপরতা চলতে থাকবে। প্রস্তুতি পর্বেই জঙ্গিদের গ্রেফতার কিংবা দমন করতে পারায় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি বলছেন, এখন উদ্যোগ নিতে হবে জঙ্গিদের পেছনের অর্থের উৎস বন্ধ করার দিকে। সংশ্লিষ্টরা বলছেন সারা বিশ্বেই এখন নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে উগ্রবাদ, আর এর রেশ কিছুটা পড়েছে বাংলাদেশেও। আর তাই পরামর্শ, দীর্ঘমেয়াদে জঙ্গিবাদ মোকাবেলা করতে হলে আইনি প্রক্রিয়ার পাশাপাশি সম্পৃক্ত করতে হবে সাধারণ মানুষকেও। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারায় ঘিরে রাখা বাড়িতে আইন শৃঙ্খলা বা সদস্যদের অভিযান চলছে। সেখান থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি বোমা, অস্ত্র, সুইসাইডাল ভেস্ট সহ 3 নারীকে আটক করা হয়েছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। SM রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রাখেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের সাথে যোগ দেয় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। বাড়িটিতে তল্লাশি চালিয়ে 2টি সুইসাইডাল ভেস্ট, একটি বিদেশি পিস্তল, গান পাউডার ও বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এলাকাবাসী। জঙ্গি এলাকায় আছে আমরা বুঝতেও পারি নাই যে এত বড় জঙ্গি সংগঠন এলাকায় অবস্থান করছে। হঠাৎ করেই সকালবেলায় উঠে শুনে আমার বাড়ির পাশ থেকে এখানে আত্মঘাতী স্কোয়াডের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা তো কিন্তু ভয়ে বাড়ি থেকে বাড়াতে পারছি না, আমরা খুব এর ভিতরে আতঙ্কের ভিতরে আছি। বাড়িটি থেকে 2 শিশুকে উদ্ধার এবং 3 নারীকে আটক করা হয়। এদের মধ্যে একজন নব্য জেএমবির শীর্ষ নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী বলে জানায় পুলিশ। 2টি ভেস্ট, সুইসাইডাল ভেস্ট আছে, আর কিছু এক্সপ্লোসিভ আছে, এক্সপ্লোসিভ ডিভাইস আছে। অভিযানে 3 জন নারীকে জীবন্ত উদ্ধার করা হয় এবং 2টি শিশুকে উদ্ধার করা হয় বাড়ি থেকে। আর এই নারীদের পরিচয় পাওয়া গেছে, একজন হচ্ছে নব্য জেএমবির বর্তমান আমিরের স্ত্রী, আর একজন হচ্ছে নব্য জেএমবির বর্তমান সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী। 6 মাস আগে ভেড়ামারা শহরের এই বাড়িটি নব্য জেএমবির শীর্ষ নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি দর্জি ব্যবসায়ী পরিচয়ে ভাড়া নেয় বলে জানান মালিক নাসিমা বেগম। সময় সংবাদ, কুষ্টিয়া। 10 মাস পেরিয়ে গেলেও ডিএমপির ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ এখনো সম্পন্ন হয়নি। অন্যদিকে যারা তথ্য দিয়েছেন তারা বলছেন ব্যক্তিগত তথ্য পুলিশের কাছে দেয়া কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন রয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি অনেকটাই প্রশ্নবিদ্ধ। তাই তথ্য সরবরাহের কারণে যদি কোনো নাগরিক হয়রানির শিকার হন তবে দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ থাকা প্রয়োজন। সেলিয়া সুলতানার রিপোর্ট। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর রাজধানীতে যে কয়টি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়েছে তার মধ্যে মিরপুরে পাওয়া গেছে সবচেয়ে বেশি। কিন্তু নানা কারণে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে মিরপুর এলাকাটাই আছে সবচেয়ে পিছিয়ে। এখানে বিতরণ করা ফর্মের 70,000-এর বেশি এখনো সংগ্রহের বাইরে। আমাদের বাসায় কিন্তু 8 জন থাকি, 3 জনের নাম হ্যাঁ এর বেশি নাই। সমস্যা হবে পরে যদি কোনো তদন্ত আসে বলবে যে আপনার সদস্য 4 জন, কেন 3 জনের নাম। গত বছরের 16 সেপ্টেম্বর থেকে রাজধানীতে ভাড়াটিয়াদের তথ্য নিতে ঢাকার 8 বিভাগে 20,15,374টি ফর্ম বিতরণ করা হয়। এর মধ্যে জমা পড়েছে 18 লাখের বেশি। অন্যদিকে পুলিশের কাছে ব্যক্তিগত তথ্য দেয়া কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। যেহেতু আমাকে বাধ্য হইলে ইনফরমেশনটা দিবে, এখন পুলিশ এটা কেউ কোথায় নিবে না নিবে সেটা আমার জানার কথা। এটা কি থানাতে সিকিউর আছে না এই ইনফরমেশন গুলো অন্য কেউ অন্যভাবে ইউজ করছে কি না জিজ্ঞেস করিনি আমরা। ডিএমপির উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্য পুলিশের ডাটাবেজে সংরক্ষণের কাজ প্রায় শেষ। তবে নাগরিকদের ব্যক্তিগত তথ্য দিয়ে কেউ যেন হয়রানির শিকার না হন তার দিকেও লক্ষ্য রাখা হবে বলে জানান তিনি। সমাজে কিন্তু খুব মুষ্টিমে বা গুটি কয়েক ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত থাকে। তথ্যের যে নিরাপত্তাগুলো এগুলো অবশ্যই আমরা খুব গোপনীয়তার সাথেই রক্ষা করছি, যাতে অন্য কেউ এই তথ্যের কোনো এন্ট্রি না পায় বা তার এই তথ্যটি না দেখতে পারে বা কেউ শেয়ার না করতে পারে, সে বিষয়ে আমাদের একটি সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে।
এদিকে কোনো নাগরিক হয়রানির শিকার হলে দ্রুত প্রতিকারের ব্যবস্থা থাকা জরুরি বলে মনে করেন এই বিশ্লেষক। ডেটাবেসটা অতি অবশ্যই যারা সন্ত্রাস এবং সন্ত্রাসের সাথে জড়িত তাদের, কিন্তু এটাতে কোনো নাগরিকের হয়রানির জন্য না হয়, গোপনীয় তথ্য নিয়ে কেউ যেন কোনোভাবে আপনাকে ফাঁদে ফেলতে না পারে। নাগরিক অধিকার ক্ষুণ্ণ হলেই নিম্ন আদালতে, উচ্চ আদালতে রিট করার ব্যবস্থা তো আছেই। তো মুশকিলটা সেখানে না, মুশকিলটা হচ্ছে যে এখানে আপনি আদালতের দ্বারস্থ হতে গেলে আপনাকে যে প্রক্রিয়াটা সেটা খুব বিলম্বিত। একই সাথে নাগরিকদের ব্যক্তিগত তথ্য গোপন রাখার অধিকার ঠিক রেখে সরকারের পক্ষ থেকে সার্বিক একটি ডেটাবেস করার উদ্যোগ নেওয়া হলে অনেক বেশি ফলপ্রসূ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ৯৭ বছরে পা রাখলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে উন্নয়নের তকমা লাগলেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন, সীমাবদ্ধতার পরও এগিয়ে যাওয়ার প্রত্যয়। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের ১ তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে কাজের গতি নিয়ে রিপোর্ট। নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য কত হবে তা নির্ধারণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ফলে মাওয়া প্রান্তে পুরোদমে পাইলিংয়ের কাজ শুরু করা যাচ্ছে না। তবে প্রকল্প পরিচালক বলছেন, সাম্প্রতিক দেশি বিদেশি পরামর্শকরা এই সমস্যার সমাধান করতে পেরেছেন। শীঘ্রই নদীর দুই প্রান্তে একসাথে পুরোদমে পাইলিংয়ের কাজ শুরু হবে। এছাড়া বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার যোগ হওয়ায় কাজে গতি আসবে বলে আশাবাদী তারা। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মা সেতুর কাজ চলছে। সেতুর অন্য প্রকল্পগুলোর কাজ যখন সময়ের সাথে পাল্লা দিয়ে প্রায় শেষের দিকে, সেখানে নদীর স্রোত এবং তলদেশে মাটির স্তরের গঠন সহ নানা প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলেছে মূল সেতুর পাইলিংয়ের কাজ। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুতে পিলার থাকবে ৪২টি। এক একটি পিলারের প্রাথমিক দৈর্ঘ্য ধরা হয় প্রায় ১২০ মিটার। তবে শুরু থেকেই নদীর মাওয়া প্রান্তে মাটির তলদেশের গঠন বৈচিত্র্যের কারণে দৈর্ঘ্য নিয়ে জটিলতা দেখা দেয়। এই প্রান্তে ৬ ও ৭ নম্বর পিলারের কাজ ধরা হলেও পরে তা অর্ধসমাপ্ত রেখে কাজ সরিয়ে নেওয়া হয় জাজিরা প্রান্তে। এখানে ৩৬ থেকে ৪২ নম্বর পিলার পর্যন্ত কাজ চলছে পুরোদমে। মাওয়া প্রান্তে ১ নম্বর এবং ৬ থেকে ১২ নম্বর পিলারের দৈর্ঘ্য কত হবে তা এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি। ফলে অন্য পিলারগুলোতে কাজ ধরা হলেও বন্ধ আছে এই কয়টি পিলারের কাজ। তবে সম্প্রতি সমস্যার সমাধান হয়েছে বলে জানালেন প্রকল্প পরিচালক। আমাদের ল্যাংথ ভেরি করবে, যেটা ডিজাইনার দিচ্ছে এর থেকে কোথাও বাড়তেছে, কোথাও সমান থাকতেছে। স্যাম্পল টেস্টের পরে এখন অ্যাকচুয়াল টেস্ট হয়েছে। অ্যাকচুয়াল টেস্ট করে আমরা ধরেন যেগুলো সম্ভব হয়েছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। নদীর ওই পারে, জাজির পারে সবগুলো দিয়ে দিচ্ছি। এই পারে আমরা দিতে পারি নাই। ওখানে একবার টেস্ট করছি, হয়ে গেছে, বাট এখানে একবার টেস্টও হয় নাই সয়েলের ভিন্নতার জন্য। তো এখানে আমরা এখনো আমরা সক্ষম হয়েছি। পদ্মায় যোগ হয়েছে বিশ্বের সর্বোচ্চ ৩,০০০ কিলোজৌল ক্ষমতা সম্পন্ন নতুন একটি হ্যামার। জার্মানিতে তৈরি এই হ্যামার প্রায় ১.৫ মাস সমুদ্র পাড়ে দিয়ে জুন মাসে মাওয়া এসে পৌঁছে। এটিকে এখন জাজিরা প্রান্তে পাইলিংয়ের কাজে ব্যবহার করা হবে। আগের দুটি হ্যামার এখন তাই ব্যবহার করা হবে মাওয়া প্রান্তে। সবকিছু মিলে পুরো নদী জুড়েই পাইলিংয়ের কাজে গতি আসার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এটা তো ১০০ বছরের প্রজেক্ট, কেউ তো আর 100% শিওর নয়, কোনো বিশেষজ্ঞই মতামত দিবে না। আর আমাদের টেস্ট যাওয়া মানে আমার ৩ মাস ৪ মাস পিছাই যাওয়া। এখন আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি। এখন পর্যন্ত মূল সেতুর কাজ ৫২% হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে ৪৪%। মাওয়া প্রান্তে যখন পাইলিং এর সমস্যা, সেখানে পুরো পদ্মা সেতু প্রকল্পে এখন পর্যন্ত সর্বোচ্চ কাজ হয়েছে এই জাজিরা প্রান্তের ৩৭ নম্বর পিলারটিতে। আমরা এখন দাঁড়িয়ে আছি পিলারটির একেবারে চূড়ায়। একই সময় সামনের দিকে পুরো প্রস্তুত করে নেওয়া হচ্ছে ৩৮ নম্বর পিলারটিকে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, কয়েক দফা পেছানো হলো চলতি মাসের মধ্যে সম্ভব হবে এ দুটি পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসিয়ে দেয়া। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন নগরবাসী। সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চে ছিল ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। ছোটখাটো কিছু অভিযোগ করলেও নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
ট্রেনের হুইসেল নয়, এ যেন ঘর ছেড়ে আসার এক দীর্ঘশ্বাস। আগামীকাল রাজধানীতে শুরু হবে পুরোদমে কর্মব্যস্ততা, আর তাই আজ ছুটির শেষ দিনে কর্মমুখী মানুষের এই জনস্রোত। শনিবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসতে থাকে একের পর এক ট্রেন। স্বজনদের ছেড়ে আসার আক্ষেপ নিয়েই জীবিকার টানে কিংবা ভবিষ্যৎ গড়ার স্বপ্নে নগরীতে পা রেখেছেন সবাই। ঢাকায় ফিরতে একটু কষ্ট লাগে, ওখানে সব রিলেটিভসরা যেহেতু আসে। গ্রামে তো ঈদ কাটানোর জন্য গেছিলাম, তারপরে ঈদ কাটা চলে আসছি, আর কলেজ খুলে গেছে। প্রচন্ড ভিড় ছিল, তারপরেও আমরা কষ্ট করে আমাদের সিটে আসছি। সিটের বসার পরে আমাদের কোনো সমস্যা হয়নি। এদিকে বাস টার্মিনালগুলোতেও ছিল ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। ছোটখাটো যানজট ছাড়া তেমন ভোগান্তি ছিল না যাত্রাপথে, তাই উচ্ছ্বাসের কথা জানান নগরবাসী, সেই সাথে প্রিয়জনদের ছেড়ে আসার অনুভূতি। বাড়িতে যখন ঈদ করেছি সবার সাথে তখন ভালো লেগেছে, এখন আমার ঢাকায় আসাতে একটু মন খারাপ। রাস্তাঘাটে কিছু জ্যাম ছিল, তেমন কোনো ভোগান্তিতে পড়ি নাই, কিন্তু ডাবল ভাড়া দিয়ে আসতেছে। আবার সেই জনতার ভিতর, আবার সেই ভিড়ের ভিতর, যানজটের ভিতর আবার ঢাকা শহরে আসছি। 6টার সময় ফেরিতে উঠছি, এপার আসছি 7টা সাড়ে 7টার দিকে। সো এটা একটু আমাদের জন্য পেইনফুল, বাট আর এভরিথিং ইজ ওকে। ভোরের আলো ফোটার আগেই বরিশাল, পটুয়াখালী সহ দেশের দক্ষিণাঞ্চলের 17টি জেলার যাত্রী নিয়ে সদরঘাট টার্মিনালে ভিড়তে থাকে লঞ্চগুলো। অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ থাকলেও অনেকটা নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। বসতে তো পারি নেই, দাঁড়িয়ে আসছি, তো অনেক ভালো লাগছে। অনেক লোক হয়েছে, অতিরিক্ত যাত্রী বহন করছে লঞ্চে। জীবিকার তাগিদে প্রিয়জন ছেড়ে আসা মানুষগুলোর কর্মব্যস্ততায় রোববার থেকে রাজধানী ফিরে পাবে তার পুরনো চেহারা। প্রতিদিনের যানজট ঠেলে ক্লান্ত নগরবাসী আবারও অপেক্ষায় থাকবে শেকড়ের কাছে ফিরে যাবার। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদ শেষে রাজধানীর ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে। ভোর থেকে লঞ্চ, স্পিড বোট ও ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীরা নৌযানে ওঠেন। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করে অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য লঞ্চ ও স্পিড বোট চালকদের সতর্ক করেন। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে 19টি ফেরি, 87টি লঞ্চ ও শতাধিক স্পিড বোট চলাচল করছে বলে জানান ঘাট কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল কাজ করছে বলে জানায় জেলা প্রশাসন। টাকা স্পিড বোর্ডে ভাড়া বেশি নিল। সাধারণ সময় কত টাকা দেন? সাধারণ সময় 130 টাকা অথবা 120 টাকা, এরকম এই অবস্থা। এখন কত নিচ্ছে? এখন 180 টাকা। যখন যাত্রীদের কাছে কোনো রকম অভিযোগ পেয়ে থাকি, সেগুলো মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি। আমরা এ পর্যন্ত 3 দিন মোবাইল কোর্ট পরিচালনা করে 6,700 টাকা জরিমানা করেছি এবং তাৎক্ষণিকভাবে সমাধান, যে সমস্যা হয়েছে সে সমস্যা সমাধান করেছি। 97 বছরে পা রাখলো ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ পথ চলায় জ্ঞান বিতরণের পাশাপাশি দেশের ক্রান্তিকালে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার পর থেকে গৌরব, ঐতিহ্য আর সমৃদ্ধির এই ইতিহাসে আপ্লুত শিক্ষার্থীরা। আর দেশের সীমানার গণ্ডি পেরিয়ে সম্মান আর মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরে পাক তার স্বরূপ, এমনটাই প্রত্যাশা শিক্ষাবিদদের। 1921 থেকে 2017, 97তে পা। প্রায় শতবর্ষীয় বিশ্ববিদ্যালয় প্রথম রক্ত মেখেছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এরপর 1962, 66, 69 আর সবশেষ 71-এর মহান মুক্তিযুদ্ধ, যে বিশ্ববিদ্যালয়ের চেতনা উপহার দিয়েছিল একটি স্বাধীন দেশের পতাকা, একটি স্বদেশ ভূমি আর মহান স্বাধীনতার স্থপতি। সে চেতনার জোরে বাঙালি জাতির জীবনে একখণ্ড আবেগের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বাঁক জানে হাজারো স্বপ্ন, দীর্ঘশ্বাস আর সম্ভাবনার গল্প। আছে আক্ষেপও, তবু পাওয়া আর না পাওয়ার সমীকরণের বাইরে সামনে এগিয়ে যাবার প্রত্যয় শিক্ষার্থীদের। ফার্স্ট টাইমে ভর্তি না হতে পারার কারণে আমি কোথাও পড়ি নাই। সবার সাথে কিভাবে একসাথে চলতে হয়, একসাথে থাকতে হয়, এই যে শিক্ষাটা, এটা আমার মনে হয় হল লাইফ থেকেই শেখা সম্ভব। ক্যাম্পাসে, হেঁটে, ক্লাসে, বাইরে, বারান্দায়, আড্ডায় সবকিছুতেই আমাদের জন্য শিক্ষণীয় এবং শিক্ষাটাকে কাজে লাগানোর একটা ক্ষেত্র তৈরি করছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের অনেক সুযোগ আছে। সময়ের সাথে চিরসবুজে ক্যাম্পাস উন্নয়নের তকমায় ঢাকা পড়ছে ইট, বালি, পাথরের আদতে। তবে কৃত্রিমে জৌলুস বাড়ার সঙ্গে শিক্ষার মান বেড়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে শুধুই হতাশা। বিশ্ববিদ্যালয় যারা পরিচালনা করেন, শীর্ষ নির্বাহী যারা 3 জন, সব রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পান,
যোগ্যতা অভিজ্ঞতা প্রেক্ষাপটে তাদের মূল্যায়ন করা হয় না কোনো সময়। এত সীমাবদ্ধতার পরও জ্ঞান প্রজ্ঞা আর সম্প্রীতির সমন্বয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠুক প্রতিটি শিক্ষার্থী, এমনটাই চাওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। র্যাঙ্কিং এর কথা যেটি বলা হয়, এটি একটি বাণিজ্যিক কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সময় এই বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ করে না, সেই কারণে যে অবস্থানে থাকার কথা সেই অবস্থানে অংশ আমরা দেখি না। অল্প খরচে কত মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করা যায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ধারণা র্যাঙ্কিং এ 1 নম্বরে থাকবে। এভাবেই রঙিন আলোক ছটায় রাতের আবহে হাজারো বছর গৌরব আর অর্জনে জলজল করুক প্রিয় বিশ্ববিদ্যালয়, এমনটাই প্রত্যাশা সবার। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, শৈশবের বান্ধবী রুকুজ্জোকে বিয়ে করলেন লিওনেল মেসি। বন্ধু স্বজনদের অভিনন্দনে মুগ্ধ আর্জেন্টাইন ফুটবল জাদুকর। রাজধানীতে নিম্নমুখী চালের বাজারে 1 সপ্তাহের ব্যবধানে আবারও দাম কমেছে চালের। বস্তাপ্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনির দাম কমেছে 2 টাকা। ডাল ছোলার দামও রয়েছে কমতির দিকে, কমেছে রসুনের দামও। তবে আগের দামে বিক্রি হচ্ছে দেশি বিদেশি পেঁয়াজ। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে কামরুল হাসান সবুজের রিপোর্ট। চাল আমদানিতে শুল্ক কমানোর পর থেকেই কমতে শুরু করে চালের দাম। এরই ধারাবাহিকতায় ঈদের আগে 1 দফা কমার পর চলতি সপ্তাহের শুরুতে আবারও দাম কমেছে মিনিকেট, নাজিরশাইল, ব্রিয়াটাস, গুটি স্বর্ণা সহ সব ধরনের চালের। ঈদের পর এখনো ফাঁকা বাজারে বিক্রি অনেকটাই কম জানালেও চালের দাম আরো কমার আভাস দিলেন পাইকাররা। এখনো কাস্টমার বাজারে আসেনি, টুকটাক বেচা কিনা হচ্ছে। আগের চেয়ে একটু কমে বেচার চিন্তা ভাবনা আমরা করতেছি। ঈদের আগের চেয়ে আমরা কেজিতে 1 টাকা 1.5 টাকা কম। আগামী সপ্তাহে যখন মাল আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব, অর্ডার দেওয়া আছে, সেই মালগুলো আসলে বোঝা যাবে যে কতটুকু কমবে। তেমন কোনো কর্মব্যস্ততা নেই আদা, রসুন, পেঁয়াজ বেচা কেনাতেও। গেল সপ্তাহের দামেই 24 টাকা কেজি দরে দেশি আর সর্বোচ্চ 20 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ। তবে কিছুটা বাড়তি আদার দাম। আদার বর্তমান রেট আছে 62 টাকা, ঈদের আগে ছিল আপনার 58 টাকা। আর রসুনের দাম 110 টাকা ভালোটা, ঈদের আগে ছিল 130 টাকা। মার্কেটে লোকজনও নাই, কাস্টমারও নাই, মালের আমদানি নেই। রোববারে ফুললেই মানুষ আইয়া পড়বো, বাজার ঠিক হয়ে যাবে। এদিকে প্রায় 2 মাস ধরে ওঠানামার মধ্যে থাকা চিনির দাম 1 সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তায় কমেছে 100 টাকা পর্যন্ত। সয়াবিনের দামে কোনো হেরফের না থাকলেও কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে ডাল ছোলার দাম। আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য নিত্য দরকারি পণ্য সামগ্রী। সবচেয়ে কম দাম ডাল হলো 60 টাকা কেজি, আর যেটা আপনার দেশি ওটা আমরা 96 টাকা করে বিক্রি করতেছি। তেলের দামও আগের মতোই আছে, 1 নম্বরটা 84 টাকা কেজি, আর পাম হলো 74 টাকা কেজি খোলা। চিনির বাজার ঈদের আগের চাইতে 100 টাকা বস্তায় কমে গেছে, এখন ধরেন 2900 টাকা যাইতেছে। অন্য কিছু আর কোনো নেই, পরিবর্তন নাই। স্থিতিশীল মশলার বাজারে প্রতি কেজি এলাচ 1400 থেকে 1600, গোলমরিচ 800 থেকে 1200, লবঙ্গ 950 আর দারুচিনি বিক্রি হচ্ছে 300 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সাভারে ট্রাফিক পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে শামীম নামে এক অটোরিকশা চালক নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই ব্যক্তি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার দাবি, গতকাল বেলা 11টার দিকে সাভারের বাইপাইল বাস স্ট্যান্ডে দায়িত্বরত ট্রাফিক তাকে পুলিশ বক্সের সামনে ডেকে নিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ট্রাফিক পুলিশ তার অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে যায়। এ ধরনের ঘটনা আগেও একাধিকবার ঘটায়। সে অতিষ্ঠ হয়ে ট্রাফিকের সামনেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে আশপাশের লোক তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে বিকেলে অটোরিকশা চালক শামীমকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। গুরুতর আহত শামীম জানিয়েছেন, সাভারের বাইপাইল চন্দ্রা এলাকার ট্রাফিক পুলিশরা সবসময় বিভিন্ন অজুহাতে অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে যায়। এ বিষয়ে পুলিশ জানিয়েছেন, কেন অটোর চালক গায়ে আগুন দিয়েছেন তা স্পষ্ট নয়, তদন্ত করে পরে জানানো হবে। আমি তো যাইতেছিলাম আমার রাস্তায়, ট্রাফিক পুলিশে আমার কয় কি চল বাবা সামনে চল। এখন বহুত পুলিশ সামনে নিয়ে যায়, তারা গদি উঠাইয়া প্লাস দিয়ে তার গাড়িটা 8টা ব্যাটারি লয়ে যাইতেছিল।
ওরা ব্যাটারি খুলতে লইছিল, আমি চলে গেছি, যাই আমি ডাইরেক্ট মুদি দোকানে গেছি। মুদি দোকানে যে কেরোসিন তেল কিনছি, কিনা আমি পুলিশের সামনে এই যে পুলিশের সামনে আমি মাথায় ঢালছি। ট্রাফিক পুলিশ আমার দিক দেখে বলে কি করিস, আমি নিজের গায়ে নিজে আগুন লাগে আত্মহত্যা করব। শেষ দেখা আমার 2টা বাড়ি মারলা, আর কয় কি তোর সাহস থাকলে লাগাই দেখা। 8টা ব্যাটারির দাম হয়েছে 30,000 টাকা, এখন আমি 30,000 টাকা আবার যদি ঋণ করি তাহলে আমি 90,000 টাকা ঋণ নেবো। এত টাকা আমি কোথায় পাবো? এর জন্য আমি নিজের কষ্ট নিজে আগুন লাগাই দিয়েছি, আমি আত্মহত্যা করতে চাইছিলাম। গাড়ি ধরার জন্য কোনো মেসেজ ওইভাবে ছিল না, কিন্তু স্বাভাবিক নিয়ম রুটিন মাফিক যে কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে 3টে রিক্সা আটক করা হয়েছিল, তাদের ব্যাটারি আটক করা হয়েছিল। উনি কি কারণে হঠাৎ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দিল, কোথা থেকে কেরোসিন তেল আসলো, এটাও আমার নলেজে না, এটা তদন্ত সাপেক্ষে দেখা যাবে। খুলনায় গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে সে ডাকাত দলের সদস্য ও বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। গতরাতে ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় এই ঘটনা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার নালতিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে ডাকাত দলের সদস্য রবিউল ইসলাম বাদশাহ ওরফে কুমোরকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে চুকনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তার সহযোগীরা। আত্মরক্ষাতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে, এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান কুমোর। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহত কুমোরের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় 10টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। ঝিনাইদহের 120টি গ্রামে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, তাই ডিজিটাল বাংলাদেশের সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছেন এসব গ্রামের শত শত মানুষ। তবে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, 2018 সালের মধ্যে জেলার প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকার দেশের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করলেও ঝিনাইদহের 120টি গ্রামে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো। প্রচণ্ড গরমে তাই পাখার বাতাসেই শীতল হবার চেষ্টা এসব এলাকার মানুষের। নেই টেলিভিশন ও কেবল নেটওয়ার্ক। মোবাইল ব্যবহার করতে হলে চার্জ দিতে ছুটতে হয় 2 কিলোমিটার দূরের পার্শ্ববর্তী গ্রামে। এ অবস্থায় তথ্য প্রযুক্তির এই যুগে দিন দিন পিছিয়ে পড়ছেন এসব গ্রামের মানুষ। রাত্রিও গরম লাগে, পড়তে পারি না, সেখানে যে আন্দাজ থাকে। জমিতে সেচ দিতে হলে ঘন্টায় কোনে বিদ্যুৎ থাকলে 6-7 টাকা খরচ হইত। আমার এখন 7 কাঠা জমি সেচ দিতে 3 থেকে 400 টাকা খরচ আছে তেল কিনে। কোনো দুর্ঘটনা ঘটলে আমরা আজকে জানতে পারি না। কি কারণে? কারণ আমরা এই জায়গায় কারেন্ট নাই, ডিশ লাইন দেখতে পারি না। পার্শ্ববর্তী গ্রামের কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রসূতি মায়ের প্রসবের ব্যবস্থা থাকলেও বিদ্যুৎবিহীন গ্রামগুলোতে এ সেবা পাচ্ছেন না স্থানীয়রা। রোগীরা আসে অনেক দূর থেকে, আমরা সেইভাবে সেবা দিতে পারি না। বিদ্যুতের অভাবে ডিজিটাল শিক্ষাদান থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রচন্ড গরমে ক্লাস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। গরমের কারণে আমরা দুপুরে ক্লাস করতে পারি না। ল্যাপটপ এবং যে প্রজেক্টর ইউজ করে যে আধুনিক কন্টেন্টের মাধ্যমে যে শিক্ষাদান ব্যবস্থাটা আমরা সেগুলো দিতে পারছি না বাচ্চাদের। তবে 2018 সালের ডিসেম্বরের মধ্যে পুরো জেলাকে বিদ্যুতের আওতায় নিয়ে আসার কথা জানালেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা। 2017 সালে মোট 3টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন হবে। ঝিনাইদহ জেলার যে অবশিষ্ট গ্রাম আছে, যে সমস্ত বাড়ি আছে, সবগুলোই ডিসেম্বর 18 মধ্যে বিদ্যুতায়ন করা সম্ভব হবে। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে জেলায় গ্রাম রয়েছে 1138টি। এর মধ্যে এ পর্যন্ত বিদ্যুতায়ন করা হয়েছে 1015টি গ্রামে। সময় সংবাদ, ঝিনাইদহ। মালয়েশিয়ায় 51 জন অবৈধ শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে বেশিরভাগই নেপাল, মিয়ানমার ও বাংলাদেশি শ্রমিক বলে জানান ইমিগ্রেশন পুলিশের মহাপরিচালক দাতুরে সেরি মুস্তফা। শুক্রবার কুয়ালালামপুরের পেতালিং জায়া ডরমিটরিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ই কার্ড নিবন্ধনের সবশেষ বেঁধে দেওয়ার সময় 30 জুন শেষ হওয়ার পরই অভিযান চালানো হয়। ইমিগ্রেশন মহাপরিচালক জানান, অবৈধ শ্রমিকদের আটক করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে ই কার্ড নিবন্ধনের প্রক্রিয়া সহজীকরণ এবং 2018 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর জন্য আবেদন করেছে দ্য মাস্টার বিল্ডার্স অ্যাসোসিয়েশন মালয়েশিয়া। তাদের দাবি, জটিল নিবন্ধন প্রক্রিয়া এবং কাজের ধীরগতির জন্য অবৈধ শ্রমিকরা সময়মতো নিবন্ধিত হতে পারেনি। এছাড়া সরকার ই কার্ড বিনামূল্যে দিলেও শ্রমিকদের কাছ থেকে তাদের নিয়োগকর্তারা 5 থেকে 10 হাজার রিঙ্গিত করে অর্থ নিয়েছেন বলেও অভিযোগ করেছেন অনেকেই।
অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ 30 দিন বাড়ানোর পর বৈধ কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, বিভিন্ন কারণে যারা আগের 90 দিনে সৌদি ছাড়তে পারেননি তারা এই সুযোগ কাজে লাগাবেন। সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সৌদি আরবের অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ বৈধ কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ 24 জুন থেকে আরও 30 দিন বাড়ানোর ঘোষণা দেয়। সৌদি সরকারের এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, বিভিন্ন কারণে আগের 90 দিনে যেসব কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশি সৌদি আরব ছেড়ে যেতে পারেননি তারা নতুন মেয়াদের এই সুযোগ কাজে লাগাবেন। সৌদি সরকার এখানে সময়ের 1 মাস দেওয়ার কারণে আমাদের প্রবাসী বাংলাদেশের জন্য অনেক সুবিধা হয়েছে। এখন এই 1 মাসের সময়ের কারণে অনেক স্বস্তি পেয়েছে। সরকার আমাদের যে 30 দিনের সময়সীমা বাড়াইছে, এতে করে আমরা উপকৃত হয়েছি। আমি আশা করি 30 দিনের মধ্যে এই সমস্ত প্রবাসী ভাইরা অবৈধভাবে আছেন তারা ঠিক মতো বাংলাদেশে যেতে পারবেন। যে 30 দিন মেয়াদ বাড়াইছে বাংলাদেশ সৌদি গভর্নমেন্টে, আমি মনে করি এতে বাংলাদেশের শ্রমিকদের অনেক উপকার হবে। এই 30 দিন সময়ের জন্য সৌদি সরকার অনেক অনেক ধন্যবাদ। মেয়েরা কাগজপত্র ঠিক করে দিতে পারবে, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। সাধারণ ক্ষমার এই নতুন মেয়াদের মধ্যেই অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের সৌদি আরব ত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশি অবৈধ যদি এখানে থেকে থাকে আরো বেশি পরিমাণে, কারণ এই 1 মাস পরে কিন্তু একটা চিরুনি অভিযান হবে। ওই চিরুনি অভিযানে যদি আমাদের কোনো কর্মীরা যদি সেই করে অবৈধ হিসেবে চিহ্নিত হয়, তাহলে কিন্তু তাদেরকে সাহায্য করাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। দূতাবাসের পক্ষ থেকে সবার আমরা বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানাবো, যারা অবৈধভাবে এইভাবে আসছে তারা যেন এই আউটপাসের সুবিধাটা নিয়ে দেশে ফেরত যায়। নির্ধারিত সময়ের পর অবৈধ অভিবাসীকে আটক করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে এরই মধ্যে বিভিন্ন দেশের দূতাবাসে বিশেষ বার্তা পাঠিয়েছে সৌদি প্রশাসন। পাশাপাশি নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করার আহ্বান জানানো হয়। 25 জুন শুরু হওয়া নতুন ক্ষমার এ মেয়াদ শেষ হবে 24 জুলাই। সময় সংবাদ, রিয়াদ, সৌদি আরব। এবার ফুটবল জাদুকরের বিয়ের খবর। সম্পূর্ণ হলো লিওনেল মেসির বিয়ের আনুষ্ঠানিকতা। আজ সকালে শৈশবের বান্ধবী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই আর্জেন্টাইন সুপারস্টার। এদিকে বছরের অন্যতম আলোচিত এই বিয়ে উপলক্ষে মেসির সহ রোজারিওতে বসেছিল তারার মেলা। তার ক্লাব সতীর্থ থেকে শুরু করে জাতীয় দলের বন্ধুরাও উপস্থিত ছিলেন এই আনুষ্ঠানিকতায়। বিয়ে তো অনেকেই করেন, তবে মেসি রোকুজ্জো জুটির এই আনুষ্ঠানিকতা যেন সব আলোচনার ঊর্ধ্বে। গেল কদিন ধরে দেশি বিদেশি গণমাধ্যমগুলোতেও সংবাদের শিরোনাম এই বিয়ে। অনেকে তো আবার বলেও দিয়েছেন, শতাব্দীর সেরা বিয়ে হতে যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারের এই মহাপ্রণয়। বিশ্বের লাখো কোটি ভক্তদের যেমন আগ্রহের কেন্দ্রে ছিল মেসির বিয়ে, তেমনি আলোচনায় ছিল তার সহধর্মিণী রোকুজ্জোর বিয়ের পোশাকটিও, যেটি বিশেষভাবে নকশা করে আনা হয়েছিল স্পেন থেকে। যে কাজটি করেছিলেন বার্সেলোনার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার রোসা ক্লারা। সময়ের সেরা এই ফুটবলার 30 বছর বয়সে বিয়ে করলেও বান্ধবীর সঙ্গে এক ছাদের নিচে আছেন অনেক দিন ধরেই। 2012 সালে এই জুটির ঘর আলো করে আসে প্রথম সন্তান থিয়াগো। 2015 সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র সন্তান ম্যাতেও। এই বিয়েতে তারাও ছিলেন বাড়তি এক আকর্ষণ। মেসির বিয়ে, অথচ তারার মেলা বসবে না, তা কি হয়? তাই তো এদিন রোজারিওর সিটি সেন্টারে দেখা মিলল বিশ্বের সব উজ্জ্বল নক্ষত্রের। লুইস সুয়ারেস, হাভিয়ের মাসচেরানো, আনহেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, পিকে শাকিরা জুটি সহ আরো কত তারকা, সঙ্গে তাদের বান্ধবীরাও, যা এই বিয়ের অনুষ্ঠানকে করে তুলেছিল আরো বর্ণিল। তবে কিছুটা সমালোচনারও জন্ম দিয়েছে বছরের আলোচিত এই বিয়ে। কেননা এখানে আসার নিমন্ত্রণ পাননি পেপ গার্ডিওলা, লুইস এনরিকে সহ মেসির কোনো প্রশিক্ষকই। শুধু তাই নয়, ছিলেন না আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো মারাদোনাও। মেসি রোকুজ্জোর সম্পর্কের শুরু শৈশব থেকেই। মাত্র 5 বছর বয়সে যে হাত ধরেছিলেন তারা, সেটা আরো সুদৃঢ় হলো রোজারিওতে। মাঝে অবশ্য নানা টানাপোড়েনে ভাটা পড়েছিল সম্পর্কে, তবে তাতেও ভালোবাসা কমেনি এতটুকু, যে টান আবারও তাদের আবদ্ধ করেছে জাগতিক দুনিয়ার সবচেয়ে মধুর বন্ধনে। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হোলি আর্টিজানে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন চলছে। বড় ধরনের নাশকতার সক্ষমতা এখন জঙ্গিদের নেই, দাবি পুলিশের। রাজনৈতিক মদদ বন্ধের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের।
জঙ্গি আস্তানা সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বাড়িতে চলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। অস্ত্র, বোমা ও সুইসাইডাল ভেস্ট সহ 3 নারী আটক। ছুটি শেষ হওয়ায় বাস, ট্রেন, লঞ্চে জনস্রোত। কর্মব্যস্ত রাজধানীতে ফিরছেন নগরবাসী। নির্বিঘ্নে ফিরতে পেরে স্বস্তি। সপ্তাহ ব্যবধানে বস্তাপ্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের চালের দাম। ডাল, ছোলা সহ সব নিত্য পণ্যেরই দরই নিম্নমুখী। এবং নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য নিয়ে জটিলতা। সমস্যার সমাধানের দাবি প্রকল্প পরিচালকের। দ্রুতই শুরু হবে পাইলিংয়ের কাজ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।